নমস্কার বন্ধুরা, আমার নাম শুভদীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল মিডল ক্লাস ড্রিম। জিম করবেট ভ্রমণ পর্বের এটা আমার দ্বিতীয় ভিডিও, যেখানে বাঘ, হাতি, শিয়াল নিয়ে জিম করবেটের সবথেকে জনপ্রিয় দিকালা জোনের সাফারি এবং নাইট স্টে করার অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করেছি। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করলাম। 15ই এপ্রিল 2025-এ আমাদের দিকালা জোনের নাইট স্টে বুক ছিল। ঝিরনা জোনের মতো এবারও আমি আগে থেকে ড্রাইভার বা গাড়ি কোনোটাই বুক করিনি। 48 আওয়ার্স আগে সিস্টেমই আমাকে যে ড্রাইভার বা গাড়ি অ্যালোকেট করে তাকেই আমি ফোন করি এবং বলি আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে নিয়ে যেতে। তিনি রাজিও হন এবং তার জন্যে মিনিমাম একটা টাকা আমাদেরকে এক্সট্রা দিতে হয়েছিল। ধাঙ্গেরি গেট দিয়ে ধিকালা জোনে এন্ট্রি নিয়েই দেখবেন একটা মিউজিয়াম আছে, এটাতে অবশ্যই ভিজিট করবেন। জিম করবেট ন্যাশনাল পার্কের বিভিন্ন ইতিহাস এবং এখানে কি কি প্রজাতির প্রাণী পাওয়া যায় তার সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। এটা পুরো ঘুরে দেখতে আপনার সময় লাগবে প্রায় 1 ঘন্টা। ধিকালা জোনে এন্ট্রি নিয়েই বুঝলাম এই জোনের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমার দেখা আরও দুটো জোন, যেমন বিজরানি এবং ঝিরনা, এদের থেকে অনেক বেশি। বিজরানি এবং ঝিরনা এই দুটো হচ্ছে খুব রুখাসুখা। সেক্ষেত্রে আপনি যদি ধিকালা জোনে আসেন তাহলে বুঝতে পারবেন এখানের গাছগাছরা বা এখানের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ভরা ভরা। রাস্তাটা ডান দিকে ভাগ হয়ে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ধিকালা জোনের প্রথম এফআরএইচ, যার নাম সুলতান। এখানে থাকার জন্য দুটো রুম আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আমরা আজ এখানে থাকবো না, আরও কিছুটা এগিয়ে আমরা থাকবো গ্যারেল এফআরএইচে। গ্যারেল এফআরএইচের পাশ দিয়ে বয়ে চলেছে রামগঙ্গা রিভার, আর এই রামগঙ্গা রিভারের জন্যই ধিকালা জোনটা এত সুন্দর মনে হয়। গ্যারেল এফআরএইচে আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল রুম ছিল না, বেসিক্যালি আমরা বুক করতে পারিনি, তার আগেই অলরেডি সব বুক হয়ে গেছিলো। তাই আমরা এখানে যে ডরমেটারি রুম সেখানেই ছিলাম। একটা ডরমেটারি রুমে টোটাল 8 জনের ইন্ডিভিজুয়াল বেড ছিল এবং সঙ্গে ছিল দুটো টয়লেট, যেগুলো খুবই পরিষ্কার ছিল। রুমে আমাদের মালপত্র রেখে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সাফারির জন্য। কিছু দূর যাওয়ার পর চোখে পড়ল রামগঙ্গা নদীতে দলে দলে হাতিদের চান করা এবং তাদের রাস্তা পার হওয়া। সাফারিতে একটা জিনিস মাথায় রাখবেন, জঙ্গলে সবথেকে বেশি যে অ্যানিমেলটা অ্যাটাক করে সেটা হলো কিন্তু হাতি, বাঘ নয়। হাতিরা শান্ত দেখতে হলো এদের গায়ে প্রবল শক্তি এবং এরা খুব জোরে ছুটতেও পারে, তাই এদের থেকে অলওয়েজ কিপ সাম সেফ ডিস্টেন্স।
স্পেশালি যখন এদের দলে একটা কোনো ছোট বাচ্চা হাতি থাকে, তখন কিন্তু বাকি হাতিরা এদের প্রোটেক্ট করার জন্য অনেক বেশি ফেরোসাস হয়ে যায়। তাই এদের থেকে বেশ কিছুটা ডিস্টেন্স সবসময় মেনটেন করবেন। हाथी दिख हाथी জিম কর্বেটের ঠিকালা জোনে প্রথম 1 ঘন্টা সাফারি করেই বুঝলাম এখানে প্রচুর হাতি আছে। আমরা অন্তত 50-এর বেশি হাতি দেখেছি এইটুকু সময়ের মধ্যে। ইনফ্যাক্ট যেদিকে তাকাচ্ছি অলমোস্ট সেদিকেই হাতি দেখতে পাচ্ছি। সেই জন্যে এই ধারণাটা আপনি রাখতে পারেন যে যদি আপনি এপ্রিলের দিক করে আসেন, তাহলে বাঘ না দেখতে পান অন্তত হাতি অবশ্যই দেখতে পাবেন। জঙ্গলের এই প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরার মাধ্যমে কতটা বন্দি হবে জানি না। তবে আপনি যদি সত্যি এই ফিলিংসটা নিতে চান, তাহলে আপনাকে আসতেই হবে জিম করবেটের ধিকালা জোনে। এই জিনিস আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা একমাত্র আপনি আপনার নিজের চোখে দেখলেই পুরো জিনিসটা ফিল করতে পারবেন। শাল গাছের জঙ্গলকে পেছনে ফেলে বাঘের সন্ধানে এবার আমরা নেমে পড়লাম সুদূর প্রসারী গ্রাসল্যান্ডে। বেশ কিছুটা যাওয়ার পর এক ড্রাইভার দাদার মাধ্যমে খবর এলো বাঘ নাকি নদীতে আছে। শোনা মাত্র আমাদের ড্রাইভার দাদাও গাড়ি ছোটালো নদীর দিকে। আমরা যখন নদীর ধারে পৌঁছলাম, দেখলাম আমাদের আগে আরও 50টা গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং বাঘ বাবাজি ততক্ষণে নদীর ওই পারে চলে গেছেন। কিছু টাইম ওয়েট করলাম যদি তিনি এই দিকে আসেন, কেননা বাঘ এতটাই দূরে ছিল ক্যামেরার জুমেও ভালো করে ধরা পড়ছিল না। ভালো করে বাঘ দেখতে না পাওয়ায় মনটা খারাপ হয়ে গেল। একটু ওয়েট করে বেরিয়ে পড়লাম ওই জায়গা থেকে এবং কিছুটা যাওয়ার পরই প্রথম ক্লিয়ার অ্যালার্ট কল শুনতে পেলাম। হরিণরা নিজেদেরকে অ্যালার্ট কল দিচ্ছে, আর ঠিক সেই সময় হাজির হলেন বাঘ মামা আমাদের গাড়ি থেকে হার্ডলি 100 ফুট দূরে। প্রথমে কিছুটা হতভম্বই হয়ে গেছিলাম, এত কাছ থেকে বাঘ দেখতে পাবো এক্সপেক্টই করিনি। নিজেদের সামনে কোনো রকমে আওয়াজ না করে ক্যামেরা বার করলাম।
এই রকম বাঘ দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার, তাও আবার এত কাছ থেকে, যেখানে শুধুমাত্র দুটো গাড়ি। আমাদের গাড়িটা ছিল বাঘের ঠিক পেছনে এবং বাঘের আগে ছিল আরও একটি গাড়ি। বাঘ মামা এক প্রকার আমাদেরকে অগ্রাহ্য করেই নিজের স্বমহিমায় টেরিটরি মার্কিং করতে লাগলো। এইভাবে অলমোস্ট 15 মিনিট বাঘ মামা আমাদের দর্শন দিয়ে পাশের একটা জঙ্গলে নিরুদ্দেশ হলেন। বাঘ দেখে আমাদের ইভিনিং সাফারি শেষ হলো। এবার ঘরে ফেরার পালা, মানে এফআরএইচ গ্যারেলের উদ্দেশ্যে রওনা দিলাম, যেখানে আজ রাতে নাইট স্টে আছে। ফেরার পথে বিকেলের পড়ন্ত রোদে ধিকালাজনের প্রতিটা প্রান্ত ছবির মতো সুন্দর লাগছিল। এফআরএইচে ফিরে সবার আগে আমাদের সাফারির গাড়ি এবং ড্রাইভার দাদার সাথে ছবি তুললাম। আমাদের বাঘ দেখানোর জন্য এনার অবদান সব থেকে বেশি। রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম, কেননা পরের দিন সকাল 6টায় আমাদের মর্নিং সাফারি আছে। ভোরে উঠে চা খেয়ে বেরিয়ে পড়লাম মর্নিং সাফারির উদ্দেশ্যে। কালকে বিকেলবেলার বাঘটা দেখার পর মনে একটা প্রবল উত্তেজনা হচ্ছে। জানি না আজকে কি দেখব, দেখা যাক কপালে কি লেখা আছে। এই হলো সেই রামগঙ্গা রিভার, যেখানে আজও সকালে বেশ কিছু হাতি চড়ে বেড়াচ্ছে। পাশাপাশি সে থামালো না। পাহাড়, শালবন, গ্রাসল্যান্ড পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ধিকালা জোনের সব থেকে পপুলার এফআরএইচ, যার নাম ধিকালা এফআরএইচ। এখানে নাইট স্টের বুকিং পাওয়া খুবই টাফ, কেননা যারা ট্রাভেল এজেন্ট থাকে তারা সবার আগে এটাকেই বুক করে। এখানে থাকা মানে ধিকালা জোনের একদম মিড পয়েন্টে থাকা, যার জন্য সাফারিতে ম্যাক্সিমাম সময় পাওয়া যায়। এছাড়াও এখানে একটা খুব সুন্দর ওয়াচ ডেক আছে, যেখান থেকে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলদেরও দেখা যায়। ধিকালে এফআরএইচ এর এত তারিফ করলাম, তার মানে এটা কখনোই ভাববেন না যে আপনাকে ধিকালে এফআরএইচেই থাকতে হবে। আদার যে এফআরএইচ গুলো আছে, আপনি যে কোনো একটাতে থাকতে পারেন, কেননা প্রতিটাতেই থাকার সুবন্দোবস্ত আছে। এটা যেহেতু একদম মিড পয়েন্টে, তাই সবাই এটাকেই প্রেফার করে। বাট আমি বলবো, যখন নিজেরা বুকিং করবেন তখন চেষ্টা করুন গ্যারেল বা সুলতানে বুক করার, কেননা এই দুটোতে বুকিং পাওয়া একটু ইজি কম্পেয়ার টু ধিকালা এফআরএইচ। এফআরএইচে 10 মিনিটের ব্রেক নিয়ে বেরোতেই চোখে পড়ল গ্রাসল্যান্ডের মধ্যে একটা হাতির দল এবং ময়ূর। সত্যি ধিকালা জোনের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপরূপ। পাহাড়, নদী, জঙ্গল, গ্রাসল্যান্ড, কি নেই এখানে। এখনো পর্যন্ত যতগুলো জায়গায় আমি সাফারি করেছি, ধিকালা জোন হলো সব থেকে বেস্ট। এবং এটাও বুঝতে পারছি কেন ধিকালা জোনকে হার্ট অফ জিম করবেট বলা হয়। আপনারা যখন জিম করবেট ঘুরতে আসবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন ধিকালা জোনে সাফারি করার, এবং যার জন্য আপনাদের কিন্তু ধিকালা জোনে নাইট স্টে করতে হবে, কেননা নাইট স্টে ছাড়া ধিকালা জোনে সাফারি করা যায় না। হ্যাঁ, একটা অপশন আছে বটে, মানে ক্যান্টার করে আপনি ধিকালা জোনে সাফারি করতে পারেন, কিন্তু ক্যান্টারের আকার অনেক বড় হওয়ায় ক্যান্টার কিন্তু সব জায়গায় যেতে পারে না।
তাই ক্যান্টর করে কতটা ঘুরতে পারবেন সেই ব্যাপারে সন্দেহ থেকে যায়। বেটার ক্যান্টারটাকে অ্যাভয়েড করুন। जिम कॉर्बेट में निकाला ही बेस्ट है। আমাদের গাড়িটা এখন যেখান দিয়ে যাচ্ছে সেটা আসলে একটা ওয়েটল্যান্ড। বর্ষায় এই পুরো জায়গাটাই জলের তলায় থাকে। এখন জল না থাকায় মাঠের আকার নিয়েছে। যতদূর চোখ যাচ্ছে ততদূর ধুধু করছে সবুজ ঘাসে মোড়া এই ওয়েটল্যান্ড। আমরা চললাম জলাশয়ের দিকটা। অনেক সময় সেখানে কুমির দেখা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিম করবেটে কিন্তু ক্রোকোডাইল আছে। গতকাল রামগঙ্গা নদীতে একটা কুমির দেখেছিলাম, কিন্তু এত দূরে ছিল যে ছবি তুলতে পারলাম না। आगे निकलना पड़े पड़े যদি ছিল যেটা ঢিলা পিজা নিয়ে তো আমি দেখেছি বাংলা করে না ওরা গাছ লাগাচ্ছে। ওয়েটল্যান্ডে এসে কুমির দেখতে পেলাম না ঠিকই, কিন্তু একটা শিয়ালের দর্শন হয়ে গেল। শিয়ালকে বিদায় জানিয়ে আমরা এফআরএইচ এর উদ্দেশ্যে রওনা দিলাম, কেননা সাফারির টাইম প্রায় শেষ হয়ে এসেছে। এফআরএইচে ফিরে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম এক্সিট গেটের দিকে, এবং গেটে এসে জিম করবেট সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে এলাম আজকে আমাদের থাকার হোটেল টাইগার ক্যাম্প রিসর্টে। এর লোকেশন ছিল ধিকুলিতেই এবং এর ট্যারিফ ছিল 5,300 টাকা পার ডে উইথ ব্রেকফাস্ট। রুমগুলো ছিল খুবই স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন, বাট এই রিসর্টের ইউএসপি হলো এদের জাইগান্টিক সুইমিং পুল, যেটা দেখে নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না। বিকেলে চলে গেলাম মা গিরিজা দেবী টেম্পেলে, যেটা আমাদের রিসর্ট টাইগার ক্যাম্প থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। কোসি নদীর মধ্যে একটা ছোট টিলার ওপরে এই মন্দিরটি অবস্থিত। জিম করবেট এলে অবশ্যই এটা ভিজিট করবেন। এখানে বলে রাখি, মন্দিরটার খোঁজ আমি কিন্তু সকালে মর্নিং ওয়াক করার দৌলতেই পেয়েছিলাম। নিজে ট্যুর প্ল্যান করলে এবং পায়ে হেঁটে আশপাশগুলো এক্সপ্লোর করলে এইরকম অনেক হিডেন প্লেসের সন্ধান পাওয়া যায়। জানেন, বাঘ দেখার পরও যেন মনে হচ্ছিল এই ট্রিপটাতে কিছু একটা মিস ছিল। গিরিজাদেবী টেম্পল দর্শন এবং সানসেটটা যেন সেটা পূর্ণ করে দিল। হ্যাঁ, এবার আমাদের ট্রিপ পুরো কমপ্লিট হলো। রুমে ফিরে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন আমাদের এখান থেকে ঋষিকেশ যেতে হবে। 17ই এপ্রিল। অভ্যেস মতো আজও ওয়াকে বেরোলাম, কিন্তু আজ এলাম কোসি নদীর দিকটা। আমাদের রিসর্ট থেকে ডাইরেক্ট নদীতে যাওয়ার একটা অ্যাক্সেস আছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল বলে নদীর জলে কিন্তু স্রোত আছে, কিন্তু তাও নদীর জল কাঁচের মতো স্বচ্ছ। বেশ কিছু সময় নদীর পাড়ে কাটিয়ে এবং একটা রাজকীয় ব্রেকফাস্ট করে জিম করবেটকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। আমাদের রিসর্ট থেকে ঋষিকেশ যাওয়ার জন্য আমি taxibazaar.in থেকেই গাড়ি বুক করি, এবং যার জন্য আমাকে দিতে হয়েছিল 4,500 টাকা, এবং এবারও আমি আর্টিগাই বুক করেছিলাম।
राजस्थान में भरतपुर से हूँ। केवलादेव नेशनल पार्क सुना हो तो आप? जी, बर्ड सेंचुरी है, बिल्कुल बिल्कुल। রাস্তায় যেতে যেতে আখের গুড় তৈরি করার একটা ছোট কারখানা চোখে পড়ল। গাড়ি থামিয়ে গুড় কিনতে নামলাম এবং গুড় কীভাবে তৈরি হয় সেটার একটা ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আখের গুড়ের পর আখের রস। উত্তরাখণ্ডে কিন্তু প্রচুর আখ চাষ হয়, তাই জন্য এখানে দামও খুব কম, গ্লাস প্রতি 10 টাকা। তাই উত্তরাখণ্ড এলে আখের রসটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না। ঋষিকেশের কাছাকাছি এসে আবার হাতির দেখা পেলাম, তবে এটা কিন্তু জিম করবেট নয়, এটা হলো রাজাজি ন্যাশনাল পার্ক। আপনারা যদি জিম করবেট থেকে গাড়ি নিয়ে হরিদ্বার বা ঋষিকেশে আসেন তাহলে রাজাজি ন্যাশনাল পার্কের পাশ দিয়েই আসতে হবে, আর ভাগ্য প্রসন্ন থাকলে হয়তো এরকম হাতির দর্শনও হয়ে যেতে পারে। সকাল 9টায় জিম করবেট থেকে বেরিয়ে বিকেল 3টে নাগাদ ঋষিকেশে পৌঁছলাম। ডিস্টেন্স ছিল অলমোস্ট 210 কিলোমিটার। ঋষিকেশে আমরা উঠেছিলাম জিএমভিএনের গঙ্গা রিসোর্টে, যেটা একদম গঙ্গার ধারে এবং জানকী ব্রিজের পাশে ছিল। ঋষিকেশে কী কী দেখলাম তার ডিটেলস একটা অন্য ভিডিওতে আপলোড করব। আপাতত আমার জিম করবেটের ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করি এবং কোথায় কত খরচ হয়েছে সেটা বলি এবার। আমরা 4 জন ছিলাম। আমাদের জিম করবেট ভ্রমণের জন্য ডে ওয়াইজ কিসে কত খরচ হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখি, খরচ যেটা দেখছেন সেটা দিল্লি থেকে শুরু হয়ে জিম করবেট ভিজিট করে ঋষিকেশ আসা পর্যন্ত দেখানো হয়েছে। আমাদের টোটাল 83,206 টাকা খরচ হয়েছিল। জন প্রতি হিসাব করলে অ্যাপ্রক্সিমেট 20,800 টাকা হয়। এই ছিল আমার জিম করবেট ভ্রমণের ডিটেলস ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।